আপা, তোর জামাইকে আমি কেন বিয়ে করব? তোর শাশুড়ি আমাকে ফোন করে তোর জামাইয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে। উনি এই প্রস্তাব কিভাবে দিতে পারলো বলতো? আমি তো মুহিব ভাইকে নিজের আর একটা ভাইয়ের মতোই দেখি। মানছি আমার বাবা মা তোদের বিয়ের আগে ওনাকে আমার জন্য পছন্দ করেছিলেন, কিন্তু এখন তো তোরা বিবাহিত। তাহলে উনি আমাকে এসব কেন বললেন? তোদের মধ্যে কি কিছু হয়েছে? চাচাতো বোনের কথায় বেশ অবাক হলো অনামিকা। তার শাশুড়ি কেন তার চাচাতো বোনকে মুহিবের সাথে বিয়ের প্রস্তাব দেবেন? বোনের এমন কথার প্রত্যুত্তরে কি বলবে সেটা বোধগম্য হচ্ছে না। কিছু বলার আগেই ফোনের ওপাশ থেকে যারা আবার বলে ওঠে, কিরে আপা, কথা বলছিস না কেন? কিছু হয়েছে তোদের? অনামিকা একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, তুই আমার সাথে আগামীকাল দেখা করতে পারবি? হ্যাঁ বল, কোথায় দেখা করতে হবে? আমি তোকে বলে দেব। আর প্লিজ তুই বড় বাবা আর বড় মাকে কিছুই বলিস না আগেই। আচ্ছা ঠিক আছে, বলবো না। কোথায় দেখা করবি আমাকে জানিয়ে দিস কিন্তু। অনামিকা যারার সাথে কথা শেষ করে ফোনটা রেখে দেয়। মুহিব তখনও বাসায় ফেরেনি। তার তো অফিস ছুটি 7টায়, এখন 8:30 বাজতে চললো। মুহিব বাসায় ফেরার আগে শাশুড়ি মায়ের সাথে এই ব্যাপারে আগে কথা বলতে হবে বলে সিদ্ধান্ত নেয় অনামিকা। এই সময় শাশুড়িকে একাই পাওয়া যাবে ভেবে নিজের রুম থেকে বেরিয়ে শাশুড়ির রুমে চলে যায়। গিয়ে দেখে আসলেই উনি রুমে একা আছে। দরজায় অনামিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু বিরক্তিতে কুঁচকে গেল মেরিনা বেগমের। কড়া মুখে জবাব দিলেন, এখন আবার কি চাই তোমার? জবাব। রুমে ঢুকতে ঢুকতে উত্তর দিল অনামিকা। মেরিনা বেগম ছেলের বইয়ের এমন আধো উত্তরে যেন আরও চটে গেলেন। তুমি কি আমার সাথে মশকরা করতে এসেছো অনু? আপনার সাথে আমার মজার সম্পর্ক না মা, তাহলে আমি কেন আপনার সাথে মজা করব? অনামিকার এমন মাটিতে না পড়তে দাও কথাগুলোতে বেশ যেন অবাক হচ্ছে মেরিনা বেগম। এর আগে অনামিকা এইভাবে তার সাথে কখনো কথা বলেনি। আজ তার মুখে এমন খই কেন ফুটছে এটাই ভেবে পাচ্ছেন না তিনি। আজ হঠাৎ বোবা থেকে বাচাল হয়ে গেলে কিভাবে? পরিস্থিতি আমাকে বাচাল হতে বাধ্য করেছে মা। আর আমার খারাপ পরিস্থিতি আপনিই তৈরি করেছেন। কেন একটা মেয়ে হয়ে আরও একটা মেয়ের এতটা খারাপ করতে চাইছেন মা? কি তোমার সাহস তো কম না? আজ আসুক মুহিব। তার বউয়ের নাকি মুখ দিয়ে কোনো কথাই বের হয় না, তারও জানা উচিত তার বউ আমার সাথে কেমন ঝগড়া করে। মা, একদম কথা ঘুরাবেন না। আপনি যারাকে ফোন নিয়ে মুহিবের সাথে বিয়ের কথা বলেছেন কেন? আপনার কি মনে হয় আমি আপনার ছেলেকে ছেড়ে দেব? আমি এখনো মরে যাইনি মা। মরে যাওনি জন্য ছেলের বউ আনতে পারবো না? তাহলে তুমি মরলেই বউ নিয়ে আসবো। তুমি তো জানো তুমি আমার ছেলে ঠিক কতটা অযোগ্য। দেখতে ইচ্ছে করে না তোমাকে আমার। আমার ভোলা ভালা ছেলেটার মাথা খেয়ে বসে আছো, তোমাকে মেনে নেওয়ার কোনো কারণ আমি দেখি না। আমি মরলে ছেলেকে বিয়ে দেবেন মানে? আপনি কি আমাকে খুন করবার হুমকি দিচ্ছেন নাকি? শুনুন মা, আমি মরলে আপনার ছেলেকেও নিয়েই মরবো বলে দিলাম। আর কি বললেন? আমি আপনার ছেলের যোগ্য না? আমি শর্ট ড্রেস পরে বাহিরের পুরুষদের সাথে ফ্রিলি মিশলে যোগ্য হতাম? এসবের জন্য যারাকে আপনার পছন্দ হয়েছে? আমি ওসব করলে আপনাকে রান্না করে খাওয়াবে কে? আপনার মেয়ে তো রান্নাঘরের ধারে কাছেও কখনো আসে না। বেরিয়ে যাও আমার রুম থেকে। তোমার এই বিশ্রী কথা আমার সহ্য হচ্ছে না। যেই মেয়ে কোনোদিন বাচ্চার মা হতে পারবে না তার মুখে এত বড় বড় কথা মানায় না, একদম মানায় না। তোমার মুখের ভাষা শুনেই বুঝতে পারছি তোমার ওই বোনটা কেমন হবে। আমার ছেলেকে আমি অন্য কারোর সাথে বিয়ে দেব। বিয়ে তো আমি দেবই, তুমি দেখে নিও। ঠিক আছে, আমিও দেখে নেব আপনি কিভাবে আপনার ছেলেকে বিয়ে দেন। ভয় পাবেন না, থানায় আমি যাব না। আমি নিজেই দেখে নেব আপনি কি কি করতে পারেন। অনামিকা শাশুড়ির রুম থেকে নিজের রুমে চলে আসে। বাহিরে বাহিরে শাশুড়ির সামনে শক্ত দেখলেও ভেতরে ভেতরে সে কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এতদিন উনি অনামিকার সাথে খারাপ ব্যবহার করে এসেছেন। বিয়ের 2 বছরে কখনো তিনি একটা বারের জন্য ভালো ব্যবহার পায়নি মেরিনা বেগমের কাছে। তবু সে মুখ বুজে সব সহ্য করে গেছে, ভেবেছে হয়তো খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তার যেদিন জানালো অনামিকা মা হতে পারবে না, সেদিন থেকে মেরিনা বেগমের ব্যবহার যেন আরো কয়েক গুণ খারাপ হয়ে গেল। এই তো সেদিনের ঘটনা। মুহিব আর অনামিকা বাচ্চা নেওয়ার কোনো প্ল্যান ছিল না। তারা ভেবেছিল বিয়ের 4-5 বছর পার হলেই বাচ্চা নেওয়ার কথা ভাববে। ওদিকে শাশুড়ি এমনিই ভালোভাবে কথা বলে না, তারপর ও এসে যখন নিজের ছেলের বউ নাতি নাতনির গল্প করে, তখন তার শাশুড়ি মুখের অবস্থা বিশ্রী করে বলে, তোমরা তো নাতি নাতনির মুখ দেখে নিলে, আমাদের যে কবে সৌভাগ্য হবে কে জানে। ছেলে তো বউ নিয়ে এসেছে নিজের জন্য, এই বউ আমাদের কথা ভেবে ছেলে পুলে নিয়ে আসতে পারবে কিনা কে জানে। সব সময় অসুস্থ থাকে, শরীরের যা অবস্থা, এরকম নানা রকম কথা তিনি ইনিয়ে বিনিয়ে বলতেন। শ্বশুর শাশুড়ির জোড়াজুড়িতেই মুহিব আর অনামিকা ভেবেছিল এবার একটা বাচ্চা নিয়েই নেবে। সবাই যখন এত করে বলছে, 3-4 মাস পর যখন দেখলো অনামিকা কনসিভ করছে না, তখন দুজনেরই নিজেদের নিয়ে একটু কেমন খটকা লাগলো। দুজনেই ভাবলো আরও কিছুদিন দেখবে। সময়ের মতো সময় চলে গেল, কিন্তু কিছুতেই কিছু হলো না।
তখন তারা সিদ্ধান্ত নিল তারা ডাক্তার দেখাবে। অনামিকার শাশুড়ি আগে থেকেই অনামিকার দোষী দেন। রেজাল্টটা পাওয়ার পর যখন জানা গেল অনামিকা কখনো মা হতে পারবে না, সেটা যেন আরও মেঘ না চাইতে বৃষ্টির মতো কাজ করলো মেরিনা বেগমের কাছে। সেদিন থেকেই কথায় আর কাজে বুঝিয়ে দিচ্ছেন অনামিকা মুহিবের যোগ্য না। অনামিকার বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নেই, আরও অনেক কিছু। অনামিকা নিজের দরজা বন্ধ করে কিছুক্ষণ কান্না করে, তারপর কিছু একটা মনে করে আবার শাশুড়ি রুমে যায়। শাশুড়ি তখনও বসেই ছিল। সে সোজা গিয়ে মেরিনা বেগমের পায়ে ধরে মাপ চাইতে থাকে, তখন ওরকম ব্যবহারের জন্য। শাশুড়ি কোনো কথা বা কান্নায় কিছুতেই মন নরম করে না। অনামিকা আনমনা হয়ে আবার নিজের রুমে ফিরে যায়। রুমে সেই বিছানায় বসে ভাবতে থাকে, সত্যি যদি মুহিবকে বিয়ে দিয়ে দেয় তার শাশুড়ি, অন্য একটা মেয়ের সাথে নিজের স্বামীকে কিভাবে মেনে নেবে সে? মুহিব, তোকে আমি আবার বিয়ে দেব। এই বউকে তো আমার আগে থেকে পছন্দ না, একটা বাচ্চা দিতে পারবে না, আবার কিছুক্ষণ আগে আমার রুমে এসে ঝগড়া করে গেছে। এই বউ আমি কিছুতেই রাখবো না বলে দিলাম তোকে। তোর মনিকা আন্টি আগামীকাল আসবে, আমি আর মনিকা তোর জন্য মেয়ে দেখতে যাব। স্বামী রহমান সাহেবের সামনে বসে কাঁদো কাঁদো ভঙ্গিতে কথাগুলো ছেলে মুহিবকে বললেন মেরিনা বেগম। মুহিব মাত্রই অফিস ছেড়ে বাসায় এসেছে, নিজের রুমে এখনও পৌঁছায়নি। তার আগেই মা ডেকে নিয়ে এসব বলল। এমনিতে অফিসে বসের প্রেশার ছিল, সারাদিন গাধার মতো খাটতে হয়েছে। তার ওপর বাসায় এসে এমন কথা শুনে মাথা যেন বিগড়ে যায় মুহিবের। মাকে রাগ দেখালেই কান্না করবে, জন্য মাকে আর কিছু বলতে চায় না সে। ব্যাগ থেকে ওষুধ বের করে দিয়ে চলে যায়। ছেলে কিছু বলল না দেখে বেশ অবাক হয় মেরিনা। অন্য সময় হলে তো বলতো, মা পাগলামি করো না তো, জীবন তো একটাই, শান্তিতে কাটিয়ে দাও, বড় বড় বিপদ এড়িয়ে চলো। আর আমি অনামিকাকে ছাড়বো না, কিন্তু এখন সে কিছুই বলল না। তার মানে কি মুহিবও চায় আরও একটা বিয়ে করতে? মেরিনা বেগমের মুখ খুশিতে চকচক করতে থাকে এটা ভেবে যে ছেলে রাজি হয়ে গেছে। নিজের স্বামীকে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখেছো মুহিব রাজি হয়ে গেছে, এই বউকে আমার আর সহ্য করতে হবে না। তুমি কিন্তু ভুল করছো মেরিনা, এতটা পাষাণ হওয়া ঠিক না। এই শোনো, একদম এই মেয়ের হয়ে সাফাই গাইতে আসবে না বলে দিলাম, একদম না। আমি মনিকাকে কল দিয়েছিলাম, ও কালকে আসবে। দুই বোন মিলে একটা সুন্দরী মেয়ের সন্ধানে বের হব দরকারে। ভুল করছো, তোমার সাথে কথা বলাই ভুল আমার। যা তা মানুষ একটা। নিজে একা একা কথা বলতে থাকে রহমান সাহেব, আর কিছু বলেন না। তিনি পুরো বিষয়টি এখন ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন। আল্লাহ যা ভালো হবে তাই করবে। মাঝে মাঝে অনামিকাকে দেখে রহমান সাহেবের আসলে খারাপ লাগে। মেয়েটা শাশুড়ির ভালোবাসা পাওয়ার জন্য কতই কিনা করে। রহমান সাহেব ভাবেন তিনি যদি সুস্থ সবল থাকতেন তাহলে অবশ্যই প্রতিবাদ করতেন, ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। মুহিবকে রুমে প্রবেশ করতে দেখে অনামিকা তাড়াতাড়ি করে তার দিকে এগিয়ে আসে, কাঁধের ব্যাগটা নিয়ে নেয়। মুহিব প্যান্টের পকেট থেকে ফোন ওয়ালেট বের করে অনামিকার হাতে দেয়। অনামিকা জায়গা মতো সেগুলো রেখে দেয়। মুহিব পোশাক পাল্টে ওয়াশরুমে চলে যায়। অনামিকা রুমের এলোমেলো জিনিসগুলো ঠিক করে সাজাতে থাকে। মুহিবের এলোমেলো কিছু একদমই পছন্দ না। রুম এলোমেলো দেখলে সে ভীষণ রাগ করে। রুমটা ঠিক করে নিজের বিধ্বস্ত চেহারা লুকিয়ে নিজের মুখে সজীবতা ফিরিয়ে আনে। ততক্ষণে মুহিবও ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে অনামিকার দিকে এগিয়ে আসে। সারাদিনের ক্লান্তি, মন খারাপ, মেজাজ খারাপ, সব কিছু শীতল হাওয়ায় পরিণত হয় এই মেয়েটার কাছে আসলে। কেন যেন মুহিবের সব কিছু ভুলে যেতে ইচ্ছে করে। অনামিকা আয়নার সামনে দাঁড়িয়েছিল। মুহিব এসে অনামিকাকে জড়িয়ে ধরে। অনামিকার বুকটা ভারী হয়েছিল, মুহিবের স্পর্শ পেয়ে যেন বুক ভারী করা কান্নাগুলো ঠেলে বেরিয়ে আসতে চায়। সে সত্যি এবার আর কান্না থামিয়ে রাখতে পারে না। এই লোকটা তার কাছ থেকে হারিয়ে গেলে সে কিভাবে থাকবে? ছোটবেলায় মা বাবাকে হারিয়ে 2 বছর যাবৎ এই লোকটাকে পেয়ে সব কিছু ভুলে গিয়েছিল মুহিব। মুহিব তাকে সব কিছু ভুলিয়ে দিয়েছিল। মুহিবের গাঢ় ভালোবাসায় সব ছোটোখাটো ঝড় শেষ হয়ে নিত, কিন্তু এখন পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছে। জড়িয়ে ধরেও অনামিকার অবস্থানের অপরিবর্তন দেখে। সামনের আয়নার দিকে তাকাতে দেখে অনামিকা কান্না করে যাচ্ছে, শব্দহীন কান্না। এই কান্নায় শুধু চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। মুহিব এবার অনামিকাকে সামনের দিকে ফিরিয়ে নেয়। পরম আদরে চোখের পানি মুছে দিতেই এবার যেন অনামিকার কান্নার মাত্রা বেড়ে যায়। এক ঝটকায় মুহিবকে জড়িয়ে ধরে শব্দ করে ফুপিয়ে কান্না করতে থাকে অনামিকা। মুহিব এবার বুঝতে পারে হয়তো তার মা অনামিকাকে কিছু বলেছে। এটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, তার মা এখনও অনামিকার মতো মেয়েকে ভালোবাসতে পারল না। অথচ অনামিকাকে ভালো না বেসে থাকা সম্ভব না। তাই তো তার জ্যাঠাতো বোন যারাকে বিয়ের জন্য দেখতে গিয়ে অনামিকাকে এক নজর দেখে মেয়েটার মায়ায় পড়ে সে। আলতো করে অনামিকার মাথাটা বুক থেকে তুলে তার দিকে তাকাতে বলে, এই অনু, কি হয়েছে বলো আমায়, কান্না কেন করছো? তুমি জানো না তোমার হাসি মুখ আমাকে শান্তি দেয়, সারা দিনের ক্লান্তি দূর করে?
তুমি কান্না কেন করছো বলো তো? অনু, বলবে না আমায়? তোমার কান্না যে আমায় অস্বস্তি দিচ্ছে, বুঝতে পারছো না তুমি? বলো প্লিজ, আম্মা কিছু বলেছে তোমায়? অনামিকা এবার মুহিবকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, আস্তে করে কান্না জড়ানো গলায় বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মুহিব। অন্য একটা মেয়ে এসে তোমার উপরে অধিকার দেখাবে, তুমি তাকে আমাকে যেভাবে খাইয়ে দাও ওইভাবে খাইয়ে দেবে, জড়িয়ে ধরবে, মন খারাপ থাকলে হাসাবে। মোট কথা, তোমার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া আমার সুন্দর একটা দিন কল্পনাও করতে পারি না। মা বাবার ভালোবাসা আমি পাইনি, তোমাকে পেয়ে আমি আমার সব না পাওয়া ভুলে গিয়েছি। প্লিজ তুমি মাকে বলে দাও তোমাকে যেন আমার কাছ থেকে কেড়ে অন্য কারো কাছে না দিয়ে দেয় প্লিজ। আরে বাবা, আম্মা আমাকে তোমার কাছ থেকে অন্য কাউকে দিয়ে দেবে কেন? আমি তোমার ছাড়া আর কারো হব না, তুমি দেখে নিও। আমি সত্যিই তোমাকে অন্য কারোর পাশে কল্পনাও করতে পারবো না। কল্পনা করতে হবে না তোমার, আমি শুধু তোমারই রব। সত্যি তো? প্লিজ আমাকে কারোর কথায় বা চাপে পড়েও ছেড়ে যেও না। ছাড়বো না। এবার বলো তো কি হয়েছে? অনামিকা এবার সোজা হয়ে দাঁড়িয়ে চোখ নাক মুছে নেয়। মুহিবও অনামিকার চোখ মুছে দেয় আর বলে, ইস, চোখ মুখের কি অবস্থা করেছো! বাচ্চাদের মতো কি কান্না টান্না জুড়ে দিয়েছিলে। কান্না পেলে কি করব? তোমাকে দেখেই তো আরো বেশি কান্না পেয়ে যায়। আমার মনে হয় এই লোকটা আমার জীবন থেকে চলে গেলে আমি কি করব। তোমার মতো করে কেউ যে আমাকে ভালোবাসতে পারবে না, আমাকেও তোমার মতো করে কেউ বুঝবে না কোনো দিন। আমি হারিয়ে গেলে তুমি ছাড়া পাগলের মতো কেউ খুঁজবেও না। অনেক ভালোবাসি কিন্তু। হ্যাঁ জানি তো, এই মেয়েটা, অনামিকা নামের মেয়েটা আমাকে অনেক বেশি ভালোবাসে। এবার আমাকে বলো তো কি হয়েছে? এসো বসো, বসে বলো এসো। মুহিব অনামিকাকে হাত ধরে নিয়ে যায়, দুজনে বিছানায় বসে। এবার অনামিকার হাত দুটো ধরে চোখের দিকে তাকায়। অনামিকা মুহিবের দিক থেকে অন্যদিকে চোখ সরিয়ে নেয়। মুহিব, তোমার আম্মা যারাকে কল দিয়েছিল তার সাথে তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে। অনামিকার কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় মুহিবের। তার মা আসলেই এমন কাজ করেছে? এসব কথা বলার আগে একটা বারও তার ছেলের কথা ভাবলো না? অনামিকার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আম্মা আসলেই এটা বলেছে? হ্যাঁ, যারা আমাকে কল দিয়েছিল, কল দিয়ে সে আমাকে জানিয়েছে। যারা না জানালে তো আমি জানতামই না। মার সাথে কথা বলতে গিয়েছিলাম, আমিও কড়া কথা বলেছি, আর উনিও আমাকে বলেছেন তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দেবে। এটা নিয়ে আমার অনু ভয় পেয়েছে। উনি বলেছে কালকে নাকি তোমার আন্টি আসবে, উনি আসলে দুই বোন মিলে মেয়ে দেখতে যাবে। চিন্তা করো না, এসব কিছুই হবে না। এখন চলো, খাবার দেবে, খুব খিদে পেয়েছে। ঠিক আছে। অনামিকা ডাইনিং রুমে চলে যায়। মুহিব বসে বসে মায়ের কথা ভাবতে থাকে। একেই তো বিয়ের পর থেকে তার মা অনামিকাকে পছন্দ করে না, কারণ তিনি যারাকে পছন্দ করেছিলেন। 2 বছর আগে মুহিবের মা কারো মাধ্যমে যারার খোঁজ পায়। ভালোভাবে খোঁজ খবর নিয়ে তার বাড়ির ঠিকানাও জোগাড় করে। এক প্রকার জোর করে মুহিবকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। গাড়ি করে যাওয়ার সময় যারাদের বাড়ির সামনে মোড় ঘোরার সময় আরও একটা গাড়ির সাথে ধাক্কা লেগে গাড়ির সবাই পড়ে যায়। বাইরের উঠোনেই অনামিকা দাঁড়িয়েছিল। ছোট একটা বাচ্চাকে দিয়ে দোকানে কিসমিস নিয়ে আসতে পাঠিয়েছিল। বাড়ির সামনে ছোটোখাটো একটা দুর্ঘটনা ঘটতে আশেপাশে থাকা মানুষগুলো সেখানে জড়ো হয়ে যায়। অনামিকাও দৌড়ে গিয়ে সেবা শুশ্রূষা করে। সেখানেই অনামিকাকে মুহিবের ভালো লেগে যায়। কেউ কাউকে চেনে না, প্রথম দেখাতেই অনামিকাকে পছন্দ করে ফেলে সে। যারা বাড়ির লোক এসে তাদের সবাইকে বাড়িতে নিয়ে যায়। রাস্তার হট্টগোলের মাঝেই এক পর্যায়ে অনামিকাকে হারিয়ে ফেলেছিল মুহিব। চারপাশ খুব ভালোভাবে খুঁজেও অনামিকাকে আর দেখতে পায়নি সে। যারার বাড়িতে একটা রুমে সবাই বিশ্রাম নিতে দেওয়া হয়। কিছুক্ষণ পর খাবারের ব্যবস্থা করা হয়। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে মেয়ে দেখবে বলে। অন্যদিকে যারাকে জোর করে রেডি করে দেওয়া হয়েছে। যারা কিছুতেই তাদের সামনে যেতে ইচ্ছুক না। অনামিকা বারবার বুঝিয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। জানালার পাশে চুপ করে বসে আছে সে। যারা, আর দেরি করিস না, বড় বাবা এখনই চলে আসবে কিন্তু। অনামিকা, আসুক, আমি এখন বিয়ে করব না আপা। আর তোরই তো বিয়ে হলো না, তাহলে আমি কেন এখনই বিয়ে করব? ছেলের মা তোকে কোথাও দেখে পছন্দ করে সেই পরিপ্রেক্ষিতেই সবাই এসেছে। আর দেখলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না, তাই না? চল আমি গিয়ে এগিয়ে দেই। বাড়ির লোক আমায় কি পেয়েছিস আমায়? যে যখন যা বলবে তাই করতে হবে নাকি আমার? যারার বাবা জামান সাহেব রুমে প্রবেশ করেন। জামান সাহেবের সাথে সাথে রেহানা বেগমও আসেন মেয়েকে নিতে। মেয়েকে মুখ কালো করে এক কোণায় বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে যান। কি হয়েছে, এইভাবে বসে আছিস কেন? অনুমা, তোকে না বললাম ওকে নিয়ে যেতে? হ্যাঁ বড় মা, নিয়েই যাচ্ছি। যারা চল। মা, আমি যাব না ওখানে, আমি এখন বিয়ে করব না। তুমি গেলেই তোমার বিয়ে হয়ে যাচ্ছে না, ওঠো। জামান সাহেব বাবার এমন একটা ধমকে যারা উঠে দাঁড়ায়।
এখন না গেলে হয়তো আরও কত কথা শুনতে হতে পারে। তাই রেহানা বেগম অনামিকাকে ইশারা করে তাড়াতাড়ি নিয়ে যেতে বলে। অনামিকা আর দেরি না করে ওড়না দিয়ে নিজের শরীর এবং মুখের বেশিরভাগ অংশ ঢেকে যারাকে নিয়ে যায়। সবাই যেই রুমে বসে আছে সেখানে গিয়ে দাঁড়ায়। বসতে বললে যারাকে বসিয়ে দিয়ে অনামিকা গিয়ে বড়মার পিছনে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। মুহিবের চোখ একবার অনামিকার উপরে পড়তেই বুঝতে পারে এটা বাহিরের সেই মেয়েটা। অনামিকাকে দেখতেই মুহিবের মুখে মুচকি হাসির রেখা দেখা দেয়। চোখের এই দেখাতেই যেন পেয়ে যাওয়ার অনুভূতি কাজ করছে। যারাকে দেখার পর্ব প্রায় শেষের দিকে, অথচ মুহিবের মন পড়ে আছে অনামিকার কাছে। মুহিবের কাছে যখন জানতে চাওয়া হয় যারাকে তার পছন্দ হয়েছে কিনা, মুহিব প্রথমে কিছু বলে না, পরে সে তার বাবাকে জানায় যারাকে নয়, দরজার পাশের মেয়েকে সে পছন্দ করেছে। মুহিবের বাবা কথাটা মুহিবের মাকে জানায়। এই কথা শুনে মিসেস মেরিনার অবস্থা যেন আকাশ থেকে পড়ার মতো। এরকম একটা কথা তিনি কল্পনাও করেননি যে যারাকে দেখতে এসে তার ছেলে অন্য কাউকে পছন্দ করে বসবে। বিষয়টা খুব গোলমেলে হয়ে যাওয়ায় আশঙ্কা করেন তিনি। মুহিবের একটা কথা তৎক্ষণাৎ তার কানে আসে, বিয়ে করলে ওই মেয়েকেই করব, নয়তো আমি বিয়েও করব না, বাড়িতেও আর আসবো না। ছেলের এমন একটা কথায় বেশ অবাক হন তিনি। মিসেস মেরিনা বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবেন বুঝতে পারছিলেন না। তাই তিনি যারার বাসায় এটা বলেন যে বাসায় গিয়ে ভেবে জানাবেন। ওনারাও সবাই বিষয়টি মেনে নেন। বাড়ি থেকে বেরিয়ে আসার ঠিক আগের মুহূর্তে মুহিব 2 মিনিট কথা বলতে চায় যারার সাথে। বিষয়টা একটু অন্যরকম দেখালেও কেউ আর না করে না। যারা আর মুহিবকে পাশের রুমে পাঠিয়ে দেওয়া হয়। যারা আগে আগে রুমে চলে যায়, পরে মুহিবও যায়। যারা দাঁড়িয়ে আছে মুহিবও গিয়ে দাঁড়ায়। যারা একটা চেয়ার এগিয়ে মুহিবকে বসতে বলে। মুহিব জানায় সে বসবে না। আচ্ছা বলুন কি বলবেন? যারার প্রশ্নে মুহিব কিভাবে তার ব্যাপারটা বলবে বুঝে উঠতে পারে না, তবুও বলে, আসলে আমি যেই কথাটা বলতে চাইছি সেটা সবার সামনে বলা যেত না, তাই আলাদা রুমে আসতে হলো। জি বলুন। আমি আসলে আপনাকে বিয়ে করতে পারবো না। সত্যি? যারা যারা বেশ খুশি হয়ে যায় মুহিবের কথায়, তাই সে নিজের খুশিটা লুকোতে পারে না। আপনি খুশি হচ্ছেন যে? যারা এবার মুহিবের সাথে মুক্তভাবে কথা বলা শুরু করে। আরে আমিও চাচ্ছিলাম না বিয়ে করতে, বাবা মায়ের জোরাজুরিতে আজ আপনাদের সামনে যেতে হয়েছে। তাহলে তো ভালোই হলো। আর একটা কথা, জি বলুন। আপনাকে যে মেয়েটা আমাদের সামনে নিয়ে এলো তাকে আমার খুব ভালো লেগেছে। বলতে পারেন প্রথম দেখায় প্রেমে পড়ে গেছেন, তাই না? মুহিবের কিছু বলতে না দিয়ে যারা নিজেই বেশ উৎকণ্ঠায় কথাটি বলে ফেলে। এই মেয়ে যে খুব কথা বলে, সহজে কারোর সাথে মিশে যায়, সেটা এই মুহূর্তে মুহিব বুঝে যায়। তাই মাথা হালকা নাড়িয়ে বুঝিয়ে দেয় সে প্রেমে পড়েছে। আপনার নম্বরটা দেওয়া যাবে? যাকে পছন্দ হয়েছে তার নম্বর নিন। আপনারটাও লাগবে। যদি কথা দেন শালিকা বানাবেন তাহলে নম্বর দিতে পারি, নইলে কফি নেহি। কথা দিলে যদি না রাখতে পারি তাহলে তো মুশকিল হয়ে যাবে। কথা দিচ্ছি সর্বোচ্চ চেষ্টা করব। যারা খুশি খুশি দুজনে নম্বর দিয়ে দেয়। সেদিনের মতো যারাদের বাড়ি থেকে মুহিব এবং তাদের পরিবার খুশি খুশি বিদায় নেয়। মেরিনা ভীষণ ঝামেলা করেছিল, তবে দুর্ঘটনার সময়ের ঘটনায় হয়তো একটু জায়গা করে নেয় ওনার মনে, তাই তিনি ভেবে দেখবেন বলে জানান। মুহিব অনামিকার সাথে কথা বলে তাকে পছন্দ করে সেটা জানায়, কিন্তু অনামিকা স্টেপ না করে দেয়, কারণ যারার সাথে তার বিয়ের কথা চলছে। সেখানে অনামিকা কিভাবে বিয়ে করতে পারে? যারা নিজে অনামিকাকে সব কিছু বোঝায় এবং বাড়িতে এসে নিজেই কথা বলে অনামিকা আর মুহিবের ব্যাপারে। যারার মা বাবা অত্যন্ত ভালো মানুষ হওয়ায় তারা খুব সহজেই বিষয়টাকে মেনে নেন, কারণ বলতে গেলে তারা অনামিকাকে যারার চেয়েও বেশি ভালোবাসে। অনামিকাকে তারা নিজের মেয়েই ভাবে। বিয়ে অবধি সব কিছু ঠিক ছিল, কারণ যারার বাবা মা অসম্ভব ভালো মানুষ। মুহিব অনামিকাকে পছন্দ করেছে শুনে তারা খুব খুশি হয়েছিলেন। মুহিবকে বাসায় ডেকে অনামিকার ব্যাপারে সব জানিয়েছিলেন। ওর বাবা মা নেই, ছোটবেলা থেকেই যারার সাথে এক বাড়িতে বড় হয়েছে। মুহিব তার বাড়িতে এই বিষয়টা লুকোয়। বিয়ের পরে সব জানাজানি হলে সবাই মেনে নেয়, কিন্তু মিসেস মেরিনা মেনে নিতে পারেন না। অনামিকার সাথে খারাপ ব্যবহার শুরু করেন। পরের দিন সকালবেলা 8টার দিকে মুহিব রেডি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য। অনামিকা মুহিবের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসে। মুহিব জানায় তার হাতে বেশি সময় নেই, তাই খেতে পারবে না। অনামিকা কিছুতেই ছাড়বে না বলে সিদ্ধান্ত নেয় মুহিবকে খেয়ে যেতেই হবে। এত পাগলামি কেন করো তুমি বলো তো অনু? তোমার মা অন্য কাউকে আনলে আর পাগলামি করব না, নাও আমি খাইয়ে দিচ্ছি। একদম বাজে কথা বলবে না। আমার জীবনে আর কোনো নারী কোনো দিনও আসবে না। আল্লাহ যেন তোমাকে হারানোর আগেই আমাকে দুনিয়া থেকে নিয়ে যান। এখন আপনি বাজে কথা বলছেন, নিন খেয়ে নিন। শোনো, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রাখতে হয়। তুমি তো দেখো আমি তো মাকে কম বোঝাই না, মা খুব তাড়াতাড়ি সব বুঝবে, তুমি আশা ছেড়ো না। মায়ের কথার কোনো জবাব দিও না। তার কথায় খারাপ লাগলেও মন খারাপ করলে কান্না পেলে এসে সিজ্জা হতে বসে যাবে, আল্লাহকে কষ্টের কথা জানাবে।
তিনি ঠিক করে দেবেন সব কিছু। তিনি চাইলে সব রকম মিরাকেল ঘটতে পারে। আর শোনো, আমার বাচ্চার প্রয়োজন নেই, তুমি থাকলেই হবে। বাচ্চার আশা করে আমি তোমাকে বিয়ে করিনি, তাই এখনো বাচ্চা চাইছি না। কত শিশু মা বাবা ছাড়া আছে দেখেছো? তাদের মধ্যেই কেউ না হয় আমাদের সন্তান হলো, সবই তো আল্লাহর সৃষ্টি। কিন্তু মা কি মেনে নেবেন? ওসব আমি দেখব, তুমি চিন্তা করো না। মাথার উপর আল্লাহ আছেন, তিনি সব কিছু ঠিক করে দেবেন ইনশাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখো। মার মুখোমুখি হওয়ার জন্য তোমার স্বামী এখনো বেঁচে আছে। কথা বলতে বলতেই অনামিকা মুহিবকে খাইয়ে দিতে থাকে। এই লোকটা আসলে ভিন্ন রকম। বিয়ের 2 বছরে মুহিব কখনো অনামিকার উপরে বিরক্ত হওয়ার শব্দটাও করেনি। এরকম মানুষকে ভালো না বেসে থাকা যায়? সব মেয়েই হয়তো মুহিবের মতো কাউকে আশা করবে। বিকেল 5টা, অনামিকা যারার সাথে দেখা করে বাসায় ফিরে দেখে তার খালা শাশুড়ি মনিকা এসেছেন। অনামিকা সেখানে প্রবেশ করে ওনাকে সালাম দিলেন। মনিকা বেগমও হাসি মুখে সালামের জবাব দিলেন। এসো বৌমা, এখানে এসে বসো। কোথাও গিয়েছিলে বুঝি? ছেলের বউয়ের সাথে বোনের এত মধুর কথা মেরিনা বেগম যেন ভালোভাবে নিতে পারলেন না। বোনকে এনেছেন পরামর্শ করার জন্য কিভাবে অনামিকাকে তাড়ানো যায়, আর তার বোন কি না মুখে মধু নিয়ে কথা বলছে। অনামিকা গিয়ে মনিকা বেগমের পাশে বসে। মনিকা বেগম অনামিকার পিঠে হাত দিয়ে পাশে থেকে জড়িয়ে বুকের সাথে মিশিয়ে নেন। এটা দেখে মেরিনা বেগম যেন আরও বেশি করে ক্ষুব্ধ হয়ে যান। কিছুক্ষণ পর অনামিকাকে ছেড়ে দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করেন। কিছুক্ষণ কথাবার্তা বলে রুম থেকে বেরিয়ে যায় অনামিকা। নিজের রুমে এসে গায়ের কাপড় বদলে রান্নাঘরের দিকে যায় খালা শাশুড়ির জন্য নাস্তা বানাতে। তোমাকে একটা কারণে ডেকে পাঠিয়েছি আপা। মেরিনা বেগমের কথা শুনে তার দিকে দৃষ্টি দেয় মনিকা বেগম। কারণে? কি কারণে শুনি? এই মেয়েকে আমি বাড়ি ছাড়া করব, কি করে করব সেই পরামর্শ নিতেই তোমাকে এনেছি। কি, বৌমাকে বাড়ি ছাড়া করবি মানে? কি বলছিস মেরিনা? হ্যাঁ আপা, এই মেয়েকে আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। হয় একে আমি বাড়ি ছাড়া করব, নইলে খুন করব। আমার ছেলেকে আমার থেকে আলাদা করেছে। আমার ছেলে এখন আর আমার কথা ভাবে না, সারাক্ষণ বউয়ের আঁচল ধরে ঘুরছে। তোর মেয়েও তো বিয়ে দিয়েছিস, এখন তোর মেয়ের জামাই যদি তোর মেয়ের উপরে অত্যাচার করে তাহলে কেমন লাগবে তোর? সব কিছু খারাপ হয় না রে? আমার মেয়ের সাথে এই মেয়ের তুলনা করবে না আপা। এই মেয়েকে আমার একদম সহ্য হয় না। বিয়ের আগে থেকেই তো অপছন্দ করি। সেদিন আবার ডাক্তার বলেছে সে নাকি মা হতে পারবে না। বাচ্চায় যদি না দিতে পারে তবে এই বউ রেখে আমি কি করব শুনি? এই যুগে এসেও এমন কথা কি করে বলতে পারিস মেরিনা? মেয়েরা মোটেও বাচ্চা তৈরির মেশিন না, আর এসব তো উপরওয়ালার হাতে। মানুষ এসবে কি করবে? তবে চিকিৎসা তো দারুণ উন্নত হয়েছে। আপা, আমি তোমাকে কি করে বোঝাবো এই মেয়েকে আমি? তুই ওর প্রতি এমন কেন? কি করেছে ও? একে তো আমার ছেলেকে কেড়ে নিয়েছে, মা হতে পারবে না। আমার উপরে হাত ঘোরায়, অন্য বউয়ের বাবার বাড়ি থেকে কত কিছু নিয়ে আসে। এই মুখপুরীর তো বাপ মাই নেই, বলতে গেলে 1000টা কারণ আছে। তোর সাথে কেমন আচরণ করে এটা বলতো, সব সময় গায়ে পড়ে কথা বলার জন্য। মনিকা বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কপালের ভাঁজটা এবার টান হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। তিনি বুঝতে পারলেন অনামিকাকে তাড়ানোর কারণ। বিয়েতে কিছু দিতে পারেননি। ছেলে আর বউয়ের মাঝে সম্পর্ক ভালো। মনিকা বেগম নিজের বাড়ির কথা মনে করলেন। মেরিনা, একটা কথা বলি শোন। তাকে তাড়ানোর 1000টা কারণের মাঝে যদি রেখে দেওয়ার কারণ হিসেবে তোর সাথে ভালো ব্যবহার থেকে থাকে, তাহলে ওকে ভালোবেসে যত্নে রেখে দেবন। দোয়া করি আমার মতো অবস্থা যেন তোর না হয়। মেরিনা বেগম এবার বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন। তোমার মতো যেন না হয় মানে? ঘরের কথা বাহিরে বলতেও কেমন একটা লাগে। কার দোষ জানি না, তবে আমি আমার ছেলের বউয়ের সাথে ভালো নেই। এই বয়সে আমার হাত পুড়িয়ে রান্না করে ওদের খাওয়াতে হয়, বাড়ির সব কাজ করতে হয়, তবুও ছেলের বউয়ের মুখের দিকে তাকানো যায় না। আর এদিক দিয়ে অনামিকা খুবই ভালো একটা মেয়ে। ও তোকে কখনো অসম্মান করবে না। তুই হয়তো ভাবছিস অনুকে তাড়িয়ে আরও একটা সুন্দর বউ নিয়ে এসে তার সাথে সুখে থাকবি। এরকম হয় না রে বোন, ভবিষ্যতের কথা বলা যায় না। ভবিষ্যৎ আরও খারাপ হতে পারে। তোর মাথায় যা চলছে তা ঝেড়ে ফেলে দে। অনামিকা কিছু নাস্তা নিয়ে আবার রুমে প্রবেশ করে। অনামিকাকে দেখে দুই বোনই চুপ হয়ে যায়। অনামিকা দুজনের মাঝে প্লেট দুটো রেখে মিষ্টি হেসে চলে যাবে। ঠিক তখনই মনিকা বেগম অনামিকাকে ডেকে পাশে বসান। কি ব্যাপার মেয়ে, নিজে একা একা এত কিছু করলে আর শুধু আমাদের এগুলো দিয়ে যাচ্ছ? এখানে বসো। শাশুড়ির সাথে সময় কাটালেই না সম্পর্ক মা মেয়ের মতো হবে। অনামিকা মেরিনা বেগমের পাশে গিয়ে বসে। মেরিনা বেগমকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে ঠোঁটে হাসির রেখা টেনে বলে, আমি আর মা তো সময় কাটাই অনেক। মা আমাকে কত কি বানিয়ে খাওয়ায়। সেদিন তো অনেকটা পরিমাণে দুধ ঘন করে পায়েস রান্না করে খাইয়েছে। পায়েসটা অসম্ভব সুন্দর হয়েছিল। আমি তো মার সাথে থেকে থেকে শিখে নিয়েছি। আপনারা খাবেন? খেলে আমি বানিয়ে দিতে পারবো। চেষ্টা করলে হয়তো নিশ্চয়ই পারবো।
অনামিকার মুখে এরকম মিথ্যে কথা শুনে বেশ অবাক হয় মেরিনা বেগম। মেরিনা বেগম ভাবতে থাকে, সে তো কখনো এরকম করেনি, তাহলে অনামিকা মিথ্যা কেন বলল? এই মিথ্যা কথা বলে কি তবে সম্পর্ক ঠিক করতে চাইছে? অনামিকা যদি এটাই চেয়ে থাকে তাহলে তার চাওয়া কখনো পূরণ হবে না। আমি কোনো দিনও ওকে মেনে নেব না। আমি যেহেতু ভেবেছি আমার ছেলেকে আবার বিয়ে দেব, তার মানে আমি মুহিবকে বিয়ে দেবই। ছেলেকে বিয়ে দিতে যদি বাড়ি বা আত্মীয় সকলের বিপক্ষে যেতে হয় তাহলে তাই যাব। অনু, আজ কালো শাড়িটা পরো তো, আজ তোমাকে নিয়ে একটু বের হবো। অনেক দিন হলো তোমাকে নিয়ে বের হওয়া হয় না, আজ অফিস থেকে ফিরে ফ্রেশ হয়েই কিন্তু বের হব, তুমি রেডি হয়ে থেকো। রুমে এসে ফোনে মুহিবের মেসেজ দেখে অনামিকার মনটা ভালো হয়ে যায়। মুহিবের বাসায় ফিরতে তো বেশি সময় নেই, তাই অনামিকা তাড়াতাড়ি রেডি হওয়া শুরু করে। আলমারি থেকে বেছে বেছে কালো শাড়িটা বের করে নেয়। এই কালো শাড়িটা মুহিবের খুবই পছন্দ। সে নিজে থেকে এই শাড়িটাই প্রথম অনামিকাকে উপহার দিয়েছিল। সব জায়গায় দেখা যায় প্রেমিক কিংবা স্বামী প্রথমে প্রেমিকা বা স্ত্রীকে নীল শাড়ি উপহার দেয়, কিন্তু মুহিব দিয়েছিল কালো শাড়ি। অনামিকা শাড়িটা পরে তৈরি হচ্ছে, এমন সময় মনিকা বেগম দরজায় এসে দাঁড়ায়। দেখে অনামিকা শাড়ি পরে সাজগোজ করছে। তিনি বুঝতে পারেন হয়তো দুজনের বেরোনোর কথা হয়েছে। তিনি দরজায় নক করেন। কিরে মা, আসবো? অনামিকা দরজার দিকে তাকিয়ে দেখে মুহিবের আন্টি দাঁড়িয়ে আছে। সে মিষ্টি হেসে এগিয়ে গিয়ে মনিকা বেগমকে পাজা করে ধরে ভেতরের দিকে নিয়ে আসে। ছেলের রুমে আসতে অনুমতি নিতে হবে কেন শুনি? ছেলে তো একা থাকে না এই রুমে, ছেলের বউ থাকে। যদিও এখন ছেলে নেই, তবুও রুমে অনুমতি নিয়ে প্রবেশ করা ভালো কাজ। আচ্ছা বুঝলাম, কেমন লাগছে আমায়? দারুণ লাগছে। আমার অনুমা কি খারাপ লাগতে পারে? একদম অপসরা লাগছে কালো শাড়িতে। সত্যি? হ্যাঁ সত্যি। তো কি দুজনের বের হবি তোরা? হ্যাঁ আন্টি, রুমে এসে দেখি আপনার ছেলে মেসেজ দিয়ে রেডি থাকতে বলেছে, হয়তো এখনই চলে আসবে। একটা কথা বলতে আসলাম রে মা। হ্যাঁ আন্টি বলেন শুনি। তোর শাশুড়ি কি তোকে খুব খারাপ রেখেছে? মিসেস মনিকার কথা এবার একটু থতমত খেয়ে যায় অনামিকা। যতই ওনারা বোন হোক না কেন, যাকে নিয়ে প্রশ্নটা করেছে সেটা তো তার শাশুড়ি। খারাপ বাসলেও তার আরও একটা মা, আর বাসলেও তার আরেক মা। মা যে তাকে ভালোবাসে না সেই কথা তো বাহিরের কাউকে বলা যাবে না। কি হলো অনু? দ্বিতীয়বার একই প্রশ্ন শুনে অনামিকা প্রশ্নের উত্তরটা গুছিয়ে নেয়। বাড়ির আসল পরিবেশ তো বাইরের মানুষকে জানাতে দেয়া যাবে না। কি বলেন আন্টি? মা কেন খারাপ রাখবে? উনি তো আমাকে খুবই ভালোবাসেন। আর তুমি? আমার তো নিজের বাবা মা নেই, ওনাকেই তো মা ভাবি আর বাবাকে বাবা। দুজনেই আমাকে খুবই ভালোবাসেন আর আমিও তাদেরকে খুব ভালোবাসি। দুজনের মাঝে আরও কিছুক্ষণ কথাবার্তা চলে। মনিকা বেগম খুব বিচক্ষণ মানুষ। তিনি অনামিকার সাথে কথা বলেই তিনি বুঝতে পারেন অনামিকা খুব ভালো একটা মেয়ে। মেরিনা শুধু শুধু তার সাথে খারাপ কিছু করতে চলেছে। সে ইদানিং ছোটবেলার চেয়ে বেশি লোভী হয়ে গেছে, এই জন্যই এই অবস্থা। অনামিকা কত সঙ্গোপনে ঘরের খবর লুকিয়ে ফেলল। সন্ধ্যা 7:30, রুমের দরজায় মুহিব এসে হাজির। অনামিকা যারার সাথে ফোনে কথা বলছিল তার বিয়ে ঠিক হয়েছে। ছেলে অস্ট্রেলিয়াতে থাকে, খুব ভালো একটা চাকরি করছে সেখানে। ছেলের মা ছাড়া কেউ নেই, তাই মাকেও ওখানে নিয়ে গিয়েছে। মা ছেলে দুজন মিলে ওখানেই থাকে। দেশে এসেছে বিয়ে করবার জন্য, যারাকে তার ভীষণ পছন্দ করেছে। বিয়েটা তাড়াতাড়ি করে ফেলতে চাই। বিয়ের 1 বছরের মাঝে যারাও সেখানে চলে যাবে। যারার বাবা মাকেও নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা এদেশে থেকে কোথাও যাবেন না জানিয়ে দেয়। অনামিকা কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দরজার দিকে তাকাতেই দেখে মুহিব দাঁড়িয়ে আছে। দরজায় পিঠ ঠেকিয়ে অনামিকাকে দেখেই যাচ্ছে। মুহিবের এমন আচরণে অনামিকা বেশ লজ্জা পেয়ে যায়। কি গো, তুমি কি ওখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? ভেতরে এসো, নিজেও তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবে। আমি তো একদম রেডি। মুহিব এবার রুমে প্রবেশ করে, ব্যাগটা রেখে অনামিকার দিকে এগিয়ে যায়। অনামিকার হাতটা নিজের হাতে নিয়ে এক পলকে অনামিকার দিকে তাকিয়ে থাকে। কি অসম্ভব সুন্দর লাগছে আমার অনুকে, সেটা কি অনু জানে? অনু লজ্জায় মুখ নিচু করে ফেললো। অনুর লজ্জা পাওয়া দেখে মুহিবের মুখে এক চিলতে হাসি দেখা যায়। তুমি যদি কথা দাও আজ শাড়ি পরেই থাকবে, তাহলে ঘুরতে যাব, নইলে যাব না। মুহিবের মুখে এমন একটা কথা শুনে মাথা উঁচু করে তাকায় অনামিকা। ভ্রু কুঁচকে বুঝতে চেষ্টা করে এমন কথা কেন বলল সে। না, কথাটা তো মাথায় ঢুকলো না। কি বললে? বুঝলাম না ঠিক। বললাম তুমি যদি কথা দাও ঘুরে আসার পরেও শাড়ি পরেই থাকবে, তাহলে সেই শর্তে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। কেন বলো তো? মুহিব গিয়ে অনুকে পেছন থেকে জড়িয়ে ধরে। অনু হকচকিয়ে ওঠে। মুহিবের ভারী নিঃশ্বাস অনুর ঘাড়ে পড়তে থাকে। কারণ আমার ইচ্ছে হয়েছে আমি আমার অনুকে আজ নিদ্রাহীন চোখে দেখে যাব অনেকক্ষণ। আচ্ছা ঠিক আছে মশাই, দেখবেন। আপনার বউকে আপনি ছাড়া আর কেই বা দেখবে বলুন? এবার যান, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন। 20 মিনিটের মধ্যেই বের হব।
আবার তো বাড়ি ফিরতে হবে নাকি? দেরি করলে মা কিন্তু বকবে। যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। অনামিকার কপালে আলতো করে একটা চুমু দিয়ে মুহিব চলে যায় ফ্রেশ হতে। অনামিকা গিয়ে বিছানায় বসে ফোন ঘাঁটতে থাকে। দুজনের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 11টা বেজে গেছে। অনামিকা ভেতরে ভেতরে ভয় পাচ্ছে, যদিও তাদের কাছে চাবি আছে তবুও ভীষণ ভয় লাগছে। মুহিবের কোনোই দুই হাত দিয়ে ধরে ঝাঁকিয়ে বলল, আমার না ভীষণ ভয় করছে। এত আনন্দের মাঝে অনামিকার কথাটা কেমন যেন ঠেকলো মুহিবের কাছে। চারপাশের আলো, লোকজন, তবুও অনামিকার ভয় লাগছে। কেন ভয় লাগছে? আমি আছি তো। মা এমনিতেই আমাকে পছন্দ করে না, আবার আজ দেখো 11টা পার হয়ে গেছে। বাড়িতে কি হবে আজ সেটাই ভাবছি। ও আচ্ছা, এই ব্যাপার। মাকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আর কত মুহিব, প্রায় 3 বছর হতে চললো। চিন্তা করো না, আল্লাহ সব কিছু ঠিক করে দেবেন, তুমি দেখে নিও। আল্লাহ যদি তোমাকে ঠিক আগের মতোই না রাখতো তাহলে আমার কী যে হতো। আমার আর তোমার সাথে থাকাই হতো না। এসব কথা আর বলবে না অনু, আমার একদম ভালো লাগে না। আর মুখে আনবে না এসব। অনামিকা এবার একমাত্র ভরসার কাঁধটা মাথা রাখে। মহিব প্রিয়তমার গালে স্পর্শ করে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আকাশে গোল চাঁদটা জ্বলজ্বল করছে। রিকশা আপন গতিতে চলতে থাকে নির্দিষ্ট গন্তব্যের দিকে। আকাশের চাঁদটাও যেন তাদের সাথে ছুটছে। 2 ঘন্টায় এই দুজনে আনন্দের মাঝেও বাড়িতে যেয়ে কী হবে সেই ভয়ে গলা শুকিয়ে আসছে অনামিকার। যেই মানুষটাকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে তাকে হারানোর ভয় হয়তো মানুষকে কুড়ে কুড়ে খায়। অনামিকার বেলাতেও ঠিক তাই। যেভাবেই হোক মুহিবকে কিছুতেই হারানো যাবে না। এরকম মানুষ হাজারে একটা মেলে। মুহিবের কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকায় অনামিকা। চাঁদটা একাই কেমন অবস্থান করেছে। এ সময় আশেপাশে তারাও নেই। সে নিজে একাই আলো ছড়াচ্ছে চারপাশে। চাঁদকে দেখেও একটা ভাবনা মনে চলে আসে। না, এসব শুধু তার মনের ভাবনা। মুহিব তাকে তার চেয়েও বেশি ভালোবাসে। সে কখনো তাকে ছাড়তেই পারবে না, কখনোই না, একদমই না, অকারণেও না। মুহিব শুধু তাকেই ভালোবাসতো, ভালোবাসে আর ভালোবাসবেও। কথাগুলো ভেবে মুহিবের কাঁধে মাথা রেখেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অনামিকা। মুখে তার পূর্ণতার হাসি। কারণ কেউ তাকে তার জীবন দিয়ে ভালোবাসে।